আমি মনে করি এই যে জ্বালানি তেল নিয়ে যে এখন কাণ্ডটা হচ্ছে এর সাথে সরকার জড়িত সরাসরি। মূলত হচ্ছে এখানে পরিবহন মালিকেরা এবং এই সরকারের মন্ত্রণালয় এবং সরকার সংশ্লিষ্টরা বিশাল একটা এখানে দুর্নীতি করেছে, লোপাট করেছে, জনগণের পকেট কাটছে। ওই যে সমঝোতার ভিতরে চাঁদাবাজি, দুর্নীতি, এটাই। এই যে এখন তেল নিয়ে তাই হচ্ছে, সমঝোতার ভিতরে এখানে একটা জনগণের পকেট কাটা হচ্ছে। যে দালানগুলো এসেছে এটা 2 মাস আগের প্রকিউরমেন্ট, ওটা তো ইন্টারিম গভর্নমেন্ট থাকতে এগুলো কিনা হয়েছে। তাহলে যে দামে কিনা হয়েছে সে দাম তো এই সরকার কিনে নাই, তাহলে সে কিভাবে বাড়াবে? সে তো কিনে নাই এখন পর্যন্ত তেল। আপনার আজকে জ্বালানির সমস্যার সমাধান একমাত্র সমাধান হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। এই সরকার কি এত তাড়াতাড়ি এটা করা সম্ভব? এটা আপনার নবায়নযোগ্য জ্বালানি সরকার চাইলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে পারে। সরকার তো অনেক শক্তিশালী, সরকারি প্রতিষ্ঠানগুলো তো নবায়নযোগ্য জ্বালানি করতে পারে সরকার। এটা কেন করছে না? জয়নাল শিশির, মির্জা ফখরুল ইসলাম বলেছেন বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই কিছু না কিছু বৈশ্বিক ঝামেলা পোহাতে হয়। এবারও তা ক্ষমতায় আসার পরপরই একটি ইরান ইসরায়েল যুদ্ধ বা যুক্তরাষ্ট্রের যুদ্ধ হলো এবং তার একটা সংকটে পড়েছেন। আমার প্রশ্ন হলো, অতীতে কোনো সরকার কি এরকম বৈশ্বিক ঝামেলায় পড়েনি বা কোনো ধরনের মহামারীর ঝামেলায় পড়েনি, নাকি শুধু বিএনপি পড়েছে? বা যিনি নিজে বলছেন সংকট মোকাবেলা করার ক্ষেত্রে সরকার ডিল করতে পারছে না, আপনি কি মনে করেন? ধন্যবাদ জয়নুল আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে এবং আমার সহ আলোচক ফারুক ভাইকে। দেখেন, বিএনপি এখন যে কাজটি করছে, প্রত্যেকটি সংকট, কৃত্রিম সংকট, তার মানে চুরি চাঁদাবাজি জায়েজ করার জন্য সে এখন যুদ্ধের উপর চাপিয়ে দিচ্ছে। এখন বিএনপি ক্ষমতায় আসলে জ্বালানি তেলও কি চাঁদাবাজি হচ্ছে? আপনি এখানে দুর্নীতি হচ্ছে। জ্বালানি তেলের কথাটা বললেন, তো আমি চাইছিলাম একটু পরে আসার জন্য। আমি মনে করি এই যে জ্বালানি তেল নিয়ে যে এখন কাণ্ডটা হচ্ছে এর সাথে সরকার জড়িত সরাসরি। সরকার দলের লোক জড়িত এবং সরকারের সর্বোচ্চ বডি জড়িত, এবং তারাই এই কৃত্রিম সংকট তারাই তৈরি করছে। তারাই তৈরি করে এখান থেকে বিশাল একটা মুনাফা করে নিয়ে যাচ্ছে। তারাই দেখবেন কিছুদিন পরে দেখবেন মোবাইল কোড করবে, করে এই জায়গা থেকে তেল উদ্ধার, ওই জায়গা থেকে তেল উদ্ধার করে আবার জনগণের বাহবা নিবে। কিন্তু মাঝখান থেকে জনগণের পকেট থেকে বিশাল একটা অঙ্কের টাকা তারা লুপাট করবে। কয়েকদিনের মধ্যে 2 লাখ টন মেট্রিক টন তেল তো উদ্ধার করেছে। আমার কথা হচ্ছে, সরকার যদি এই এখন যারা দায়িত্বে আছেন তারা থাকতে এই ধরনের কিভাবে সিন্ডিকেট হয়? তারা তো এখন এমন না যে তাদেরকে কেউ সহযোগিতা করছে না বা অপোজিশনে ডিস্টার্ব করছে। মাত্র সরকার ক্ষমতায় আসছে এবং সরকারের লোকেরাই সব জায়গায় নিয়ন্ত্রণে আছে, এবং সরকার নিজে বলছে কোনো সংকট নাই। তার মানে এখন সংকটটা করছে কি? সরকারই করছে, এবং সে এখানে আইন প্রয়োগ করছে না। আরো মজার ব্যাপার হচ্ছে, আমি আপনাকে বলি, তারা যে এই যে রাজনৈতিক বক্তব্যগুলো দিচ্ছে দায়িত্ব জ্ঞানহীনভাবে, তারা মাঠ নিয়ন্ত্রণ রাখতে পারছে না, এবং অথবা তারা নিজেরা মাঠটা ইচ্ছা করেই মুনাফা করার জন্য সিন্ডিকেটের সাথে আতাত করে সিন্ডিকেটকে এখানে এস্টাবলিশ করছে, এখান থেকে তারা মুনাফা করার জন্য। আপনার মনে থাকার কথা, এই যে ঈদ যাত্রা নিয়ে পরিবহন ও সড়কমন্ত্রী যা বললেন যে ভাড়া নেওয়া হচ্ছে অতীতের তুলনায় অনেক কম, 20-30 বছর এত কম ভাড়া নেওয়া হয় নাই। কিন্তু আমরা মাঠে কি দেখলাম? 10 গুণ 7 গুণ, কোনো জায়গায় আরো বেশি টাকা নিচ্ছে, এবং জনগণের পকেট কাটা হচ্ছে। কিন্তু মিডিয়া এসে বলতেছে কি, পরিবহন মালিকেরা ফেরস্ত হয়ে গেছে। মূলত হচ্ছে এখানে পরিবহন মালিকেরা এবং এই সরকারের মন্ত্রণালয় এবং সরকার সংশ্লিষ্টরা বিশাল একটা এখানে দুর্নীতি করেছে, লোপাট করেছে, জনগণের পকেট কাটছে। ওই যে সমঝোতার ভিতরে চাঁদাবাজি, দুর্নীতি, এটাই। এই যে এখন তেল নিয়ে তাই হচ্ছে, সমঝোতার ভিতরে এখানে একটা জনগণের পকেট কাটা হচ্ছে। এখানে আপনার এটা মনে হয় না যে সরকার 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে প্রতিদিন, এবং আজকে জ্বালানি তেলের দাম দিচ্ছে না, সরকার জনগণের যে রাষ্ট্রীয় কোষাগার সে জায়গা থেকে দিচ্ছে। সবাই তো এই কাজটাই করে। কিন্তু জ্বালানি তেলের দাম আজকে বাড়ার কথা ছিল, সেটাও বাড়ায়নি। সরকার তো জনগণের পক্ষেই কথা বলছে। আপনাকে আমি বলি, সরকার জ্বালানি তেলের দাম কিভাবে বাড়াবে? কারণ এই যে বাংলাদেশে যে জ্বালানিগুলো এসেছে, বিশ্ববাজার তেলের দাম বেড়ে গেছে। না, যে জ্বালানিগুলো এসেছে এটা 2 মাস আগের প্রকিউরমেন্ট, ওটা তো ইন্টারিম গভর্নমেন্ট থাকতে এগুলো কিনা হয়েছে। তাহলে যে দামে কিনা হয়েছে সে দাম তো এই সরকার কিনে নাই, তাহলে সে কিভাবে বাড়াবে? সে তো কিনে নাই এখন পর্যন্ত তেল। দ্বিতীয়ত হচ্ছে, সে এখন যদি বাড়াইতে যায় তাহলে সে তো তার কিনা তেল না, সে ধরা খাবে। এই জন্য সে মূলত এই সিন্ডিকেটটা করছে, কালোবাজার। আমাকে আপনাকে আরেকটা প্রশ্ন করি, যেহেতু আপনি ঈদ যাত্রার বিষয়টা তুলে নিয়ে এসেছেন, সেখানে কালকে যদিও যাত্রী কল্যাণ সমিতি বলেছেন 394 জন নিহত হয়েছেন,
যদিও বা পরিবহন মন্ত্রী তিনি বলেছেন 170 জন নিহত হয়েছে। বাংলাদেশে আমি শেষ করি প্রশ্নটা। কিন্তু আপনারা তো এখন সংসদে আছেন এবং সংসদে এই বিষয়টা উঠে এসেছে যে এই যে এতজন মানুষ ঈদযাত্রায় নিহত হলো, তাদের ব্যাপারে আপনাদের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে বা জামায়াতের পক্ষ থেকে কোনো ধরনের শোক বা প্রকাশ করা হয়নি। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, আপনারা এই ঈদযাত্রা নিয়ে যে এই ঘটনাটা ঘটলো সেটা নিয়ে সংসদে তো আপনারা তেমন বক্তব্য রাখতে পারেননি বা তুলে ধরতে পারেন না সংসদে, না, কেন? সেটা হচ্ছে সংসদ তো এখন আমাদের সংসদে সবচেয়ে বেশি আমরা প্রায়োরিটি দিচ্ছি মানে জুলাই সনদকে এবং জনগণের যে গণভোটের যে রায় সেটাকে। এর বাইরেও অনেক আমরা বিষয়গুলো মানে ফুটে দেওয়ার চেষ্টা করছি এবং সবচেয়ে বেশি প্রতিবাদ মুখর হচ্ছে আমাদের যে এনসিপির যে 6 জন সংসদ সদস্য রয়েছে তারাই। এখানে আপনি ঈদ যাত্রা নিয়ে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় টক শো এবং বিভিন্ন সভা সমাবেশে আমরাই কিন্তু বক্তব্য রেখেছি এবং এই মন্ত্রী যে এখানে অসত্য তথ্য দিচ্ছিলেন যে জনগণের খুব মানে দোরগোড়ায় মানে আপনার ঈদ যাত্রা হয়েছে এবং স্বস্তিদায়ক হয়েছে বলছে। স্বস্তিদায়ক হয়েছে এবং অনেক কম টাকায় ভাড়া নেওয়া হয়েছে। এই যেগুলো অসত্য ছিল এগুলো কিন্তু আমরাই বেশি সবচেয়ে বেশি ক্রিটিক্যালি আমরা টক শোতে বলেছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি। এই যে আমরা এই কাজটা করেছি, তারপরেও যদি আমরা তো এখনো পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের প্রতি শোক জানাই। দেখেন আজকে এই যে জ্বালানি নিয়ে কথা বলা হচ্ছে, দেখেন আমরা শুরু থেকে বলেছি বিগত 17 বছর যে ফেসিস্ট সরকার তারা কুইক রেন্টালের মাধ্যমে কিন্তু বাংলাদেশের জ্বালানি খাতকে একদম পঙ্গু করে দিয়েছে। এটাকে একমাত্র সাস্টেনেবল এখানে এই যে মানে জ্বালানি সংকট আমাদের সমাধান করা যেত এবং আমরা এটা করেছি, আমি ব্যক্তিগতভাবে করেছি, যদি আমরা নবায়নযোগ্য জ্বালানিতে যেতাম। এই যে এখন বলা হচ্ছে সরকারি অফিস 2-3 দিন কমানো হবে, শিক্ষা প্রতিষ্ঠান 2-3 দিন বন্ধ রাখা হবে, অনলাইন করা হবে, এগুলোর আসলে কোনো সাস্টেনেবল এখানে সমাধান না। আপনার যদি এখানে মানে সাস্টেনেবল সমাধানের দিকে যান তাহলে আপনাকে কিন্তু নবায়নযোগ্য জ্বালানির দিকে যাইতে হবে। এই যে ফসিল ফুয়েল যেটা গ্যাস, তেল, পেট্রোল, এগুলোর দিকে আপনার যদি বেশি দিন যাইতে পারবেন না, এদের যুদ্ধের কারণে হয়ে গেল। এবং এই জ্বালানি যেটা মানে তেল ফসিল ফুয়েল যেটা, এটা কিন্তু একসময় পৃথিবী থেকে মানে ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখনও কিন্তু আপনার নবায়নযোগ্য জ্বালানির দিকে যাইতে হবে, আপনার বায়ু বিদ্যুতে যাইতে হবে, আপনার সৌর বিদ্যুতে যাইতে হবে, মানে আপনাকে এগুলো যাওয়াই লাগবে। এখন এই সরকার দেখেন, এর আগের সরকার 17 বছর বাংলাদেশের জনগণকে নবায়নযোগ্য জ্বালানি থেকে বঞ্চিত করছে। ইন্টারিম গভর্নমেন্ট এসে প্রথম হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির প্রায় 31টা প্রকল্প ছিল, এগুলো মানে ওরা স্থগিত করেছে। এখন পর্যন্ত বর্তমান সরকারও এটার কোনো সাস্টেনেবল কোনো সমাধানের দিকে যাচ্ছে না। তারা আমি মনে করি স্কুল বন্ধ না করে, সরকারি প্রতিষ্ঠান বন্ধ না করে, সরকারি প্রতিষ্ঠানগুলো স্কুলের যে ছাদগুলো আছে এগুলোতে যদি আমরা সৌরবিদ্যুৎ করে দিতে পারি, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সবগুলোতে বাধ্যতামূলক সৌরবিদ্যুৎ আমরা আওতা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে এবং পরিবেশও রক্ষা পাবে। আপনার আজকে জ্বালানির সমস্যার সমাধান একমাত্র সমাধান হচ্ছে এই মেয়াদটা নবায়নযোগ্য দেড় জ্বালানি। মাসের এই সরকার কি এত তাড়াতাড়ি এটা করা সম্ভব? এটা আপনার নবায়নযোগ্য জ্বালানি সরকার চাইলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে পারে, সরকার তো অনেক শক্তিশালী, সরকারি প্রতিষ্ঠানগুলো তো নবায়নযোগ্য জ্বালানি করতে পারে সরকার, এটা কেন করছে না? ধন্যবাদ। মূলত হচ্ছে এখানে বড় অঙ্কের লোপাট করার জন্য, এই জ্বালানি তেল কিনে ওইটার মাধ্যমে এখানে কমিশন বাণিজ্য করার জন্যই তারা এই সাস্টেনেবল সমাধানের দিকে যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে।